আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই স্টাডি ইকোনমিক্স পিডি। সুপ্রিয় শিক্ষার্থীরা, আজকে আমি তোমাদের সামনে আবারও চলে এসেছি। আমাদের 2025 সালে যে বোর্ড কোয়েশ্চেনগুলো আমরা সলিউশন করছিলাম, অর্থাৎ বোর্ড কোয়েশ্চেন যেগুলো আমরা সলভ করছিলাম সেগুলো নিয়ে আমরা অলরেডি অনেকগুলো ক্লাস করেছি। আজকে আমরা দেখব অর্থনীতি প্রথম পত্রের দ্বিতীয় অধ্যায়ের আরও যে কোয়েশ্চেনগুলো বাকি আছে সেগুলো। তো আমরা দেখতে পাচ্ছি ইতিমধ্যে যে প্রত্যেকটা বোর্ডে আনসার আমরা জানি, কিন্তু কোয়েশ্চেনগুলো ডিফারেন্ট আসতেছে। তো এই কোয়েশ্চেনগুলো আমাদের সলভ করার কারণে ভবিষ্যতে যে কোনো কোয়েশ্চেন আসলে সেটার মোকাবেলা আমরা অবশ্যই করতে পারবো। কারণ আমি জানি যে আমার প্রত্যেকটা স্টুডেন্ট অনেক বেশি ব্রিলিয়ান্ট। তোমরা যদি তোমাদের মাথাকে একটু খাটাও, অর্থাৎ একটু চিন্তা ভাবনা করে পড়াশোনা করো, তাহলে তোমাদের জন্য এইগুলা কোনো বিষয়ই না। তো দেখো, এখানে আমরা আগে মোট উপযোগ দেয়া থাকতো আমরা প্রান্তিক উপযোগ বের করতাম, বা প্রান্তিক উপযোগ দেয়া থাকতো মোট উপযোগ বের করতাম। কিন্তু এই যে আমরা একটা সূচি দেখতে পাচ্ছি, কুমিল্লা বোর্ড 2025-এর একটি কোয়েশ্চেন। এই কোয়েশ্চেনে কি বলেছে দেখো, ঘ নাম্বারে অর্থাৎ 3 মার্কসের কোয়েশ্চেনে বলেছে উদ্দীপকের উপযোগ সূচির প্রশ্নবোধক চিহ্নগুলো পূরণ করো। এই যে প্রশ্নবোধক চিহ্নগুলো আছে সেইগুলাতে কি মান বসবে সেগুলো পূরণ করতে বলেছে। এটাও আমাদের জন্য অনেক বেশি ইজি বিষয়। আমরা যদি মোট উপযোগ থেকে প্রান্তিক উপযোগ বিয়োগ করে পাই, তাহলে অবশ্যই প্রান্তিক থেকে মোটটা আমরা যোগ করে পাবো। দেখো, আমরা দেওয়া আছে দিয়ে এটা উঠাবো। উঠানোর পরে এই যে প্রশ্নবোধক চিহ্নগুলো আর থাকবে না, এগুলাতে কি বসবে আমরা দেখি। এখানে দেখো, প্রথমে 10 আছে, প্রান্তিক উপযোগ 10 আছে। তারপর প্রান্তিক উপযোগ প্রশ্নবোধক চিহ্ন ছিল। এখানে দেখো 16 থেকে 10 গেলে কত থাকে, 16 থেকে যদি 10 চলে যায় তাহলে আমাদের থাকে হচ্ছে 6। এখন দেখো আরেকটা বিষয়, আমরা 10-এ 10, 16 থেকে 10 গেলে 6। এখন 6-এর সাথে কত যোগ করলে এখানে মানটা হবে? 6-এর সাথে যদি আমরা 16 যোগ করি তাহলে কত হবে বলো তো? আমরা যেটা করতে হবে, আমরা 10-এ 10 প্রথমে মোট উপযোগ প্রান্তিক উপযোগ দুইটাই সমান থাকে। তারপর যেহেতু প্রান্তিক মানটা আমরা বের করেছি, 16 থেকে 10 বিয়োগ দিয়ে আমরা 6 পেয়েছি। এখন এইখানে 3 নাম্বার পয়েন্টে আমাদের মোট উপযোগের মানটা বের করতে হবে। সেই ক্ষেত্রে দেখো, দ্বিতীয় নাম্বার মোট উপযোগের সাথে তৃতীয় প্রান্তিক উপযোগ যোগ করে আমরা তৃতীয়, অর্থাৎ আমরা বিয়োগ করে যদি প্রান্তিক মান পাই তাহলে যোগ করে আমরা কি মোট মানটা পাবো। তো যোগের ক্ষেত্রে আমরা আড়াআড়ি যে দ্বিতীয়টার সাথে তৃতীয়টা যোগ করব। 16-এর সাথে 3 যোগ করলে আমাদের 19 হয়। তো এখন দেখো, আমরা এখানে আরেকটি মান আমাদের বাকি আছে। তো আমরা প্রান্তিক মান দেখো 19 থেকে 16 গেলে 3 আমরা পেয়েছি। এই জিনিসটা একটু এদিকে হবে, আমার সমান সমান হয় নাই। দেখো আমাদের হয়েছে কি না। আমরা যদি প্রান্তিক মান বের করতাম তাহলে 19 থেকে 16 গেলে 3 কিন্তু হইতো, আবার 20 থেকে 19 গেলে 1 হইতো। এখন আমাদের 20 দেয়া আছে প্রান্তিক মান, কিন্তু মোট মান। তাহলে প্রান্তিক মানটা আমাদের কি হবে? প্রান্তিক মান হবে 20-এর সাথে যদি আমরা আমরা 20-এর সাথে থেকে যদি আমরা 20টা বিয়োগ করি তাহলে আমাদের প্রান্তিক মান হয়ে যাবে 0। আমরা প্রান্তিক মানে জানি নিচেরটা থেকে উপরেরটা বিয়োগ করতে হয়। তাহলে আমরা পেয়ে গেলাম উদ্দীপকের সূচির প্রশ্নবোধক চিহ্নগুলো আমরা পূরণ করে ফেললাম। তো আমরা এখানে লিখতে পারি, উপরের সূচি থেকে আমরা দেখতে পাচ্ছি বুগের একক 1, 2, 3, 4 ও 5 একক হলে মোট উপযোগ 10, 16, 19, 20 ও 20 এবং প্রান্তিক উপযোগ যথাক্রমে 10, 6, 3, 1 ও 0 হয়। ঠিক আছে। তারপরে ঘ নাম্বারে দেখো, উদ্দীপকের তত্ত্ব ব্যবহার করে মোট উপযোগ ও প্রান্তিক উপযোগ রেখা অঙ্কন করে, একটু ওয়েট করো, বাইরের আওয়াজ আসতেছে। তো উদ্দীপকের তত্ত্ব ব্যবহার করে, আমি আসলে তোমাদের কাছে আগেই এক্সট্রিমলি সরি বলে নেই যে আমার অনেক সময় ক্লাস একটু রেখে আমার আবার একটু ব্যাক করতে হয়, কারণ আমার এই যে তোমরা যে ক্লাসটা দেখতে পাচ্ছ এটার পিছে কিন্তু অনেক রহস্য আছে, অনেক কাহিনী আছে। আমি অনেক স্ট্রাগল করে এখানে এসে তোমাদেরকে ক্লাস নিতে হয়, যার কারণে তোমরা যেরকম চার্মিং ক্লাস চাও ওরকম চার্মিং ক্লাস হয়তো বা তোমাদেরকে আমি এখন দিতে পারছি না। ইনশাআল্লাহ
আস্তে আস্তে সেটাও আমার জন্য অনেক বেশি সহজ হয়ে যাবে। তো বাসা থেকে কলেজে ক্লাস নেওয়ার বাসা থেকে ক্লাস নেওয়া কিন্তু পুরাই ডিফারেন্ট। যে আমার যেহেতু একটা ছোটো বাচ্চা আছে তোমরা জানো, সেই ক্ষেত্রে সে প্রতিনিয়ত আমাকে এসে নক দিবে। তো সেই জায়গায় আমি অনেক সময় তোমাদের ক্লাস একটু পড়াই, আবার স্কিপ দিয়ে হয়তোবা আবার আসি। তো এটা একটু ম্যানেজ করে নিতে হবে। তো এখন দেখো, উদ্দীপকের তত্ত্ব ব্যবহার করে মোট উপযোগ ও প্রান্তিক উপযোগ রেখা অঙ্কন করে তাদের মধ্যে সম্পর্ক ব্যাখ্যা করো। আমরা আগে মোট উপযোগ ও প্রান্তিক উপযোগের মধ্যে যে সম্পর্ক ব্যাখ্যা করো আমরা শিখেছিলাম, সেটা আমাদের চিত্রের কথা বলে নাই। যদি চিত্রের কথা না বলে সেই ক্ষেত্রে আমরা সূচির সাহায্যে ব্যাখ্যা করব। আর এই প্রশ্নে যেহেতু অলরেডি চিত্রের কথা বলে দিয়েছে, তাহলে অবশ্যই আমাকে চিত্রের মাধ্যমেই ব্যাখ্যা করতে হবে। সেই ক্ষেত্রে এই পাশে আমি একটু চাপাই নিলাম চিত্র সুন্দর করে অঙ্কন করার জন্য। আমি প্রান্তিক উপযোগ মার্জিনাল ইউটিলিটি MU দিয়েই রাখলাম, বাংলা লিখলাম না। তো এখন দেখো, দুইটা চিত্র আমার একসাথেই অঙ্কন করতে হবে। সেই ক্ষেত্রে আমি কিছু টেকনিক ফলো করব। আমি একটা একটা করে অঙ্কন করে তারপরে দুইটা একসাথে হয়ে যাবে। তো সেই ক্ষেত্রে দেখো, আমরা দেখব দুইটা মোট উপযোগ এবং প্রান্তিক উপযোগ যেহেতু লম্ব অক্ষে হবে, দুইটার সর্বোচ্চ মান কত। আমরা এখানে দেখতে পাচ্ছি দুইটারই সর্বোচ্চ মান হচ্ছে 20। মোট উপযোগ টোটাল ইউটিলিটি আর মার্জিনাল ইউটিলিটি হবে লম্ব অক্ষে, আর ভোগের এককটা হবে ভূমি অক্ষে। ভোগের একক হবে ভূমি অক্ষে। এখানে কত একক পর্যন্ত ভোগ আছে? 5 একক। 1 2 3 4 5। আর এখানে আমরা লিখতে পারি 5 করে যদি আমরা 20 দেই বেশি হয়ে যায়, আমরা 2 করে দিতে পারি। 2 4 6 8 10 12 14 16 18 20। এই যে আমরা 20 ঘর পর্যন্ত নিলাম। এখন দেখো, প্রথমে আমি মোট উপযোগ রেখাটা অঙ্কন করব, তারপর আমি প্রান্তিক উপযোগ রেখাটা অঙ্কন করব। তো মোট উপযোগ প্রথম একক দ্রব্য ভোগের ফলে মোট উপযোগ হচ্ছে 10, আমি এখানে এ বিন্দু দিলাম। দ্বিতীয় একক দ্রব্য ভোগের ফলে মোট উপযোগ 16, এখানে আমি দিলাম বি বিন্দু। তৃতীয় একক দ্রব্য, আমি দ্রুত করাচ্ছি এই কারণে যে এই ক্লাসগুলো অলরেডি আমার প্রতি অধ্যায় বেস করানো আছে। এখানে শুধু তোমরা যে বোর্ড কোয়েশ্চেন যে কতভাবে আসতে পারে সেটা শুধু সলিউশন দিচ্ছে। তৃতীয় এককে আমার বোর্ড কোয়েশ্চেন হচ্ছে 19, 18 আর 20-এর মাঝামাঝি হবে 19, এটাকে দিলাম সি বিন্দু। চতুর্থ এককে হবে 20, চতুর্থ এককে এটা সি 20, এটা ডি। তারপর পঞ্চম এককে হবে আবার 20, এটাকে দিলাম আমি ই বিন্দু। এখন দেখো, আমরা যে ওই যে আগে মোট উৎপাদন ও গড় উৎপাদন ও প্রান্তিক উৎপাদনের মধ্যে চিত্রের সাহায্যে সম্পর্ক দেখাইছিলাম, সেই ক্ষেত্রেও কিন্তু আমরা কি করেছি, গড় ব্যয় এবং প্রান্তিক ব্যয়ের সম্পর্কের ক্ষেত্রে চিত্র একটা একটা করে অঙ্কন করেছে, কারণ দুইটা চিত্রের সম্পর্ক একই গ্রাফে আমাকে দেখাইতে হবে। তো সেই ক্ষেত্রে আমরা এই এ বি সি ডি ও ই বিন্দু যোগ করে যে রেখা পাই সেটি হচ্ছে টোটাল ইউটিলিটি রেখা। আমরা পেয়ে গেলাম কি টোটাল ইউটিলিটি রেখা। তারপরে দেখো, প্রথম একক দ্রব্য ভোগের ক্ষেত্রে মোট উপযোগ প্রান্তিক উপযোগ 10 ঠিকই আছে, এটাকে নতুন করে বিন্দু দেওয়ার কোনো প্রয়োজন নাই। দ্বিতীয় একক দ্রব্য ভোগের ফলে প্রান্তিক উপযোগ 6, এটাকে দিলাম আমি দিব বি প্রাইম, যেহেতু আমি একবার বি দিয়ে দিয়েছি। তৃতীয় এককে হচ্ছে আমার 3, এখানে হবে 2 আর 4-এর মাঝামাঝি 3। তৃতীয় একক দ্রব্য ভোগের ফলে প্রান্তিক উপযোগ হবে 3, এটাকে দিলাম ডি প্রাইম। তারপরে হচ্ছে চতুর্থ একক দ্রব্য ভোগের ফলে হচ্ছে প্রান্তিক উপযোগ হচ্ছে 1, এটাকে দিলাম ই প্রাইম, সরি এ বি, এটা হবে সি প্রাইম, এটা হবে ডি প্রাইম। এবং পঞ্চম একক দ্রব্য ভোগের ফলে হচ্ছে 0, এটাকে দিলাম আমরা ই প্রাইম। এখন এই এ বি সি ডি ই যোগ করে আমরা কি পেয়ে গেলাম, মার্জিনাল ইউটিলিটি রেখা। তো আমার রেখাটা একটু এলোমেলো হয়েছে, কারণ আমি বোর্ডে অঙ্কন করাতে না মানগুলো কিন্তু আমি স্পেসিফিক এত সুন্দর করে ধরতে পারি নাই। তোমরা যখন স্কেল দিয়ে অঙ্কন করবে সেই ক্ষেত্রে অবশ্যই অনেক ভালো হবে। তো আমরা দেখতে পাচ্ছি
মোট উপযোগ রেখা অঙ্কন, প্রান্তিক উপযোগ রেখা অঙ্কনটা আমাদের হয়ে গিয়েছে। কোয়েশ্চেনে বলা আছে মোট উপযোগ ও প্রান্তিক উপযোগ রেখা অঙ্কন করা আমার শেষ, তাদের মধ্যে সম্পর্ক ব্যাখ্যা করো। আমরা এখন এই চিত্রের সাহায্যে তাদের মধ্যে কি সম্পর্ক আছে সেটা আমরা আলোচনা করব। তো আমরা বলবো উপরের চিত্রে x ভূমি অক্ষে ভুগের একক এবং y লম্ব অক্ষে মোট উপযোগ ও প্রান্তিক উপযোগ ধরা হয়েছে। প্রথম একক দ্রব্য ভোগের ফলে মোট উপযোগ ও প্রান্তিক উপযোগ সমান, অর্থাৎ 10 একক, যা এ বিন্দু দ্বারা দেখানো হয়েছে। তারপরে আমরা বলবো দ্রব্য ভোগের একক যতই বাড়ছে মোট উপযোগও বাড়ছে, কিন্তু তা ক্রমহ্রাসমান হারে, এবং প্রান্তিক উপযোগ কমে যাচ্ছে। আমরা দেখতে পাচ্ছি প্রথম এককের পরে মোট উপযোগ বাড়ছে, কিন্তু তা আস্তে আস্তে, এবং প্রান্তিক উপযোগ কিন্তু কমে যাচ্ছে। এরপরে আমরা বলতে পারি যে এরপরে যদি আমরা বুক করতে থাকি তাহলে মোট উপযোগ একদম সর্বনিম্ন হয়ে যায়, অর্থাৎ ভূমি অক্ষের সমান্তরাল হয়ে যায়, যা ই প্রাইম বিন্দু দ্বারা দেখানো হয়েছে। আমরা এই চিত্রের ব্যাখ্যাটা আমরা এভাবেই করব। তো এখন দেখো আমাদের এরপরে যে কোয়েশ্চেন আছে, এটা হচ্ছে কুমিল্লা বোর্ড 2025-এর একটা কোয়েশ্চেন। আরেকটা কোয়েশ্চেন দেয়া আছে, এখানে আমরা আরেকটি কথা অ্যাড করতে পারি যে আমরা দেখতে পাচ্ছি যখন চতুর্থ একক দ্রব্য ভোগের ফলে মোট উপযোগ সর্বোচ্চ আর প্রান্তিক উপযোগটা হচ্ছে 1, এবং পঞ্চম একক দ্রব্য ভোগের ফলে মোট উপযোগ 0, প্রান্তিক উপযোগ 20। অর্থাৎ আমরা আসলেই জানি যে প্রান্তিক উপযোগ 0 হওয়ার আগ পর্যন্ত মোট উপযোগটা বাড়তে থাকে। তারপরে প্রান্তিক উপযোগটা যখন ঋণাত্মক হয়ে যায়, যদিও এই মানটা দেয়া নাই, আমরা বলতে পারি যে প্রান্তিক উপযোগ যতক্ষণ প্রান্তিক উপযোগ 0 হওয়ার আগ পর্যন্ত মোট উপযোগটা বাড়তে থাকে, এবং প্রান্তিক উপযোগ যদি ঋণাত্মক হয়ে যায় তখন মোট উপযোগ আস্তে আস্তে কমতে থাকে। যে চিত্রের শেপ অনুযায়ী কিন্তু দেখা যাচ্ছে যদি আরেকটা মান আমরা পাইতাম তাহলে অবশ্যই মোট উপযোগটা কমে যেত এবং প্রান্তিক উপযোগটা এই যে ঋণাত্মক হয়ে যেত। এখন দেখো আমরা আরেকটি কোয়েশ্চেন, কুমিল্লা বোর্ড 2025-এর আরেকটি কোয়েশ্চেন আমরা দেখব। সেটা হচ্ছে, আমি কোয়েশ্চেনটাকে লিখে নেই। এখানে আমরা কুমিল্লা বোর্ড 2025-এর আরেকটি কোয়েশ্চেন দেখতে পাচ্ছি। একটি দ্রব্যের চাহিদা সমীকরণ দেওয়া আছে QD = 30 - 5P, এবং যোগান সমীকরণ QS = 10 + 5P, এবং গ নাম্বারে বলা হয়েছে উদ্দীপক হতে যোগান রেখা অঙ্কন করো, এবং ঘ নাম্বারে বলা হয়েছে উদ্দীপকের চাহিদা ও যোগান সমীকরণ ভারসাম্যে পৌঁছাতে পারবে কি। আমাদের নর্মালি আগে যে কোয়েশ্চেনগুলো আসতো সেগুলোতে দিত যে ভারসাম্য দাম ও পরিমাণ নির্ণয় করো। যেহেতু চাহিদা সমীকরণ দেওয়া আছে, যোগান সমীকরণ দেওয়া আছে, অবশ্যই ভারসাম্য দাম ও পরিমাণ নির্ণয় করা যাবে। সেটাকেই বলা হয়েছে উদ্দীপকের চাহিদা ও যোগান সমীকরণ ভারসাম্যে পৌঁছাতে পারবে কি। একটু কোয়েশ্চেনটা ঘুরিয়ে আসছে, সেই জায়গায় আমরা যদি যোগান রেখা অঙ্কন করতে চাই অবশ্যই আমাদেরকে যোগান সূচি থাকতে হবে। আর যেহেতু আমাদের যোগান সমীকরণ দেয়া আছে আমরা সূচি তৈরি করতে পারবো, কারণ এর আগের ক্লাসে আমরা দেখেছি চাহিদা সমীকরণ দেয়া থাকলে কিভাবে চাহিদা রেখা অঙ্কন করতে হয়, চাহিদা সূচি তৈরি করে রেখা অঙ্কন করতে হয়। ঠিক একইভাবে আমরা যোগান সমীকরণের ক্ষেত্রেও একই জিনিস ফলো করব, যে পি এর যদি আমরা বিভিন্ন মান ধরি অবশ্যই কোয়ান্টিটি অফ সাপ্লাই অর্থাৎ যোগানের পরিমাণের মান পেয়ে যাব এবং যোগান রেখা অঙ্কন করব। সেই ক্ষেত্রে কত মান ধরলে আমার কোয়েশ্চেনের আনসারটা সুন্দর হবে সেটা একটা বিষয়। তো আমি এখানে 10 যদি হয়, ধরো 10 + 5 25, আমরা যদি 5 ধরি, 6 ধরি এবং 7 8 ধরি, 5 6 7 8 ধরি, তাহলে 5 ধরলে 5 5 25, পি এর মান 5 ধরলে 10 35 হয়ে যায়। কিউএস তো 10 - 10, সরি এখানে কোয়েশ্চেনটা একটা ভুল হয়েছে, এই জন্যই আমার কনফিউশন লাগতেছিল। কিউএস = -10 কিন্তু, তো যেহেতু সামনে -10 আছে তাহলে অবশ্যই এমন মান ধরতে হবে যাতে -10 বিয়োগ করেও কিছু একটা মান থাকে। সেই ক্ষেত্রে যদি আমি 5 ধরি, 5 5 25, 10 চলে গেলে হবে তোমার 15।
তো আমরা এইভাবে 5, 6, 7, 8 ধরতে পারি। দেওয়া আছে দিয়ে আমরা যোগান সমীকরণ দেওয়া আছে দিয়ে আমরা কি লিখব, যোগান সমীকরণটা বসাবো। তারপর যেখানে পি ইকুয়াল টু দাম এবং কোয়ান্টিটি অফ সাপ্লাই ইকুয়াল টু যোগানের পরিমাণ লিখব। তারপর দিব আমরা পি এর বিভিন্ন মানের জন্য কিউএস এর যে বিভিন্ন মান পাওয়া যায়। এটা তোমরা সবাই পারো। খালি তোমাদের একটা কোয়েশ্চেন যে ম্যাডাম ক্লাসে এত সুন্দর করে আমাদের সাথে গল্প করেন আর অনলাইন ক্লাসে খালি পড়াইতে থাকে না। একটা বিষয় হলো কি, ক্লাসে অনেক টাইম পাই, সে জায়গায় তোমাদের ক্লাস করানোর পরে একটু যদি তোমাদের কথাবার্তা না বলি তাহলে তোমাদের মনটা কিন্তু ভালো লাগে না। আর এইখানে আমি বললাম না যে আমার এই সিনারিওর পেছনে আরেকটা সিনারিও আছে, যার কারণে আমি চাইলেও তোমাদের সাথে এখানে গল্প করা যায় না। আর আরেকটা বিষয় হচ্ছে, ক্লাসটা যদি লং হয়ে যায় তোমরা সেটা দেখতে পছন্দ করো না, সেটাকে কেটে কেটে নিয়ে যাও। তো সেই ক্ষেত্রে তোমাদের কিন্তু অ্যাকচুয়াল যে পড়াটা সেটা কিন্তু হয়ে ওঠে না। এই জন্য আমি চেষ্টা করি যে পড়াটাই দেই, আমরা ক্লাসেই গল্প করি, সমস্যা নাই। তো এখন দেখো, আমরা যদি পি ইকুয়াল টু 5 হলে কিউএস ইকুয়াল টু -10 প্লাস 5 ইন্টু 5 ইকুয়াল টু -10 প্লাস 25 ইকুয়াল টু 15। পি ইকুয়াল টু 6 হলে কিউএস ইকুয়াল টু -10 প্লাস 5 ইন্টু 6 সমান সমান -10 প্লাস 5 6 30। তো 30 চলে গেলে 25, 10 চলে গেলে 30 থেকে 10 চলে গেলে 20 থাকবে। তারপরে হচ্ছে পি ইকুয়াল টু 7 হলে কিউএস ইকুয়াল টু -10 প্লাস 5 ইন্টু 7 -10 প্লাস 5 সাথে 35 সমান সমান 25। আমি 3টা মানই ধরলাম। 3টা মানই স্ট্যান্ডার্ড, 4টাও ধরতে পারো, কিন্তু 2টা ধরা যাবে না, 2টা একদম কম হয়ে যায়। আমরা কি পেলাম, পি এর মান 5 6 7 ধরার কারণে আমরা কিউএস এর মান পেয়ে গেলাম। তো দামটা আমরা ধরবো বাম পাশে আর যোগানের পরিমাণটা ডান পাশে। তো দাম হচ্ছে কত, 5 6 7, যোগানের পরিমাণ 15 20 25। এত সুন্দর একটা মান বের হয়েছে, এটা দিয়ে চিত্র অঙ্কন করা কোনো বিষয়ই না। আমার আগেই তোমরা অঙ্কন করে ফেলতে পারবে আমি জানি। তো আমরা চিত্র অঙ্কন করে ফেলবো। ভূমি অক্ষে থাকবে যোগানের পরিমাণ আর লম্ব অক্ষে দাম। দেখো যোগানের দাম কত আছে, 5 6 7। আমরা 1 করে নিতে পারি, 2 করে নিতে পারো, কোনো অসুবিধা নাই। 1 2 3 4 5 6 7, 6 5 4 3 2 1। আবার আমরা এটাকে আরও সহজ করে নিতে পারি। তোমাদের কাছে যদি এটা জটিল মনে হয় যে আমরা চিত্রটা অনেক বড় হয়ে যাচ্ছে, সেই ক্ষেত্রে দেখো 2 4 6 8, 2 4 6 8, আমার লাগবে কি 7 লাগবে। 7টা আমরা এখানে ধরে নিব। তো দেখো যোগানের পরিমাণ হচ্ছে 15 20 25, আমরা 5 করে নিব। 5 10 15 20 25 25। এখন দাম 5 টাকা হলে যোগানের পরিমাণ 15 একক। দাম 5 টাকা হলে, দাম যখন 5 হবে তাইলে এখানে 4 আর 6 এর মাঝখানে 5 5 হবে। যোগানের পরিমাণ 15 একক এ বিন্দু। দাম বেড়ে 6 টাকা হলে যোগানের পরিমাণ বেড়ে 20 হয় বি বিন্দু। দাম আরও বেড়ে 60 টাকা হলে যোগানের পরিমাণ হবে 25। এই এবিসি যোগ করে যে রেখা পাওয়া যায় সেটাই উদ্দীপক হতে অঙ্কিত যোগান রেখা। আমরা বর্ণনাটাও খুব সুন্দর করে দিব। উপরের চিত্রে অএক্স ভূমি অক্ষে যোগানের পরিমাণ এবং ও ওয়াই লম্বকে দাম ধরা হয়েছে। দাম 5 6 ও 7 টাকা হলে যোগানের পরিমাণ যথাক্রমে 15 20 ও 25 একক হয়, যা এ বি এবং সি বিন্দু দ্বারা দেখানো হয়েছে। এখন এই এ বি ও সি বিন্দু যোগ করে যে রেখা পাওয়া যায়
সেটি উদ্দীপক হতে অঙ্কিত বা উদ্দীপকের যোগান সমীকরণ হতে অঙ্কিত যোগান রেখা। শেষ, আমাদের এই কোয়েশ্চেনের চ্যাপ্টার শেষ। তারপরে দেখো, উদ্দীপকের চাহিদা ও যোগান সমীকরণ ভারসাম্যে পৌঁছাতে পারবে কি? আমরা জানি ভারসাম্য অবস্থায় চাহিদা ইকুয়াল টু যোগান। তো আমরা অবশ্যই বলবো দেওয়া আছে দিয়ে চাহিদা সমীকরণ লিখব, যোগান সমীকরণ লিখব, তারপর বলবো অবশ্যই উদ্দীপকের চাহিদা ও যোগান সমীকরণ ভারসাম্য পৌঁছাতে পারবে। ঠিক আছে, এখন দেখি আসলেই ভারসাম্যে তারা পৌঁছাতে পারে কি না। তো আমরা লিখব, আমরা জানি ভারসাম্য অবস্থায় QD ইকুয়াল টু QS, অর্থাৎ কোয়ান্টিটি অফ ডিমান্ড ইকুয়াল টু কোয়ান্টিটি অফ সাপ্লাই সমান সমান QD এর সমীকরণটা কি ছিল? 30 মাইনাস 5P, QS ছিল -10 প্লাস 5P সমান সমান -5P মাইনাস 5P। আমরা এই পাশে নিয়ে 5টা এই পাশে রাখবো, Pটা, আর -10 মাইনাস 30, 5P হচ্ছে 10P ইকুয়াল টু -40, P ইকুয়াল টু -40 10, অতএব P ইকুয়াল টু 4 বা 4 টাকা। আমরা কি পেয়ে গেলাম? ভারসাম্য দামটা পেয়ে গেলাম। তাহলে ভারসাম্য তো অবশ্যই পৌঁছাইলো। ভারসাম্য দামটা যদি আমি যে কোনো একটা সমীকরণে বসাই তাহলে আমরা পেয়ে যাব ভারসাম্য পরিমাণ। P এর মান চাহিদা সমীকরণে বসিয়ে পাই। P এর মানটা যদি চাহিদা সমীকরণে বসে তাহলে কি দেখো, QD ইকুয়াল টু 30 মাইনাস 5 ইন্টু 4, 30 মাইনাস 20 সমান 10। তাইলে আমরা পেয়ে গেলাম যোগান 4 টাকা দামে, চাহিদা যোগান 10 একক, অর্থাৎ ভারসাম্য দাম 4 টাকা হলে চাহিদা ও যোগানের পরিমাণ 10 একক। পি এর মান যদি আমি কোয়ান্টিটি ও সাপ্লাইও বসাই তাও কিন্তু আমরা একই মান পাবো। আমরা এটা আবার একটু দেখাইতে পারি, এখানে লিখতে পারি, যেহেতু বলেছি যে চাহিদা ও যোগান সমীকরণের ভারসাম্যে পৌঁছাতে পারবে কি, অবশ্যই পি এর মান যোগান সমীকরণে, যেহেতু 4 মার্কসের কোয়েশ্চেন আমরা বসিয়ে দেখাই দেই, সমীকরণে বসিয়ে পাই QS ইকুয়াল টু -10 প্লাস 5 ইন্টু 4, -10 5 4 5 20 সমান সমান 10। দেখো, তাই বলা যায় উদ্দীপকের চাহিদা ও যোগান সমীকরণ ভারসাম্যে পৌঁছাতে পারে, অর্থাৎ দাম, ভারসাম্য দাম 4 টাকা হলে চাহিদা ও যোগানের পরিমাণ পরিমাণ 10 একক, অর্থাৎ QD ইকুয়াল টু QS সমান 10 একক। এই হচ্ছে আমাদের কুমিল্লা বোর্ড 2025-এর কোয়েশ্চন। এরপরে আমরা দেখব চট্টগ্রাম বোর্ড 2025-এ কী এসেছে। এই কোয়েশ্চনটা আমাদের কমন কোয়েশ্চেন, অলরেডি আমরা করে ফেলেছি, শুধু আমরা প্রশ্নটা দেখব এবং আনসারটা তোমরা নিজেরাই পারবে। দেখো, এখানে দেয়া আছে চট্টগ্রাম বোর্ড 2025-এ বুকের একক দেয়া আছে, মোট উপযোগ দেয়া আছে এবং কোয়েশ্চেনে বলা হয়েছে উদ্দীপক হতে প্রান্তিক উপযোগ সূচি তৈরি করো। এটা আমরা সবাই পারি। আমরা প্রান্তিক উপযোগ সূচিটা তৈরি করে ফেলবো। প্রান্তিক উপযোগ সূচিটা আমরা কিভাবে তৈরি করি, বর্ণনাটা আমরা কিভাবে দিব আমি আর বলবো না, কারণ অলরেডি এর আগের একটা বোর্ড কোয়েশ্চেনে আমি বলেছি। 3-এ 3 হবে, 5 থেকে 3 গেলে 2, 6 থেকে 5 গেলে 1, 6 থেকে 6 গেলে আর -1। এই তো হয়ে গেল আমাদের প্রান্তিক উপযোগ। এবং বলেছে ঘ নাম্বারে উদ্দীপকে কোন বিধিটি কার্যকর হয়েছে ব্যাখ্যা করো। আমরা জানি যে যদি প্রান্তিক উপযোগের মান আস্তে আস্তে কমে যায় সেটা হচ্ছে ক্রমহ্রাসমান প্রান্তিক উপযোগ বিধি। তারপরে প্রান্তিক মান ছাড়া আমরা উপযোগ বিধি ব্যাখ্যা করা সম্ভব না। আমরা দেয়া আছে দিয়ে সূচিটা তুলব প্রান্তিক মানটা বের করা সহ এবং লিখব উদ্দীপকে ক্রমহ্রাসমান প্রান্তিক উপযোগ বিধিটি ব্যাখ্যা করা হয়েছে, উদ্দীপকে ক্রমহ্রাসমান প্রান্তিক উপযোগ বিধিটি কার্যকর হয়েছে
একটি দ্রব্য ক্রমাগত বুক করতে থাকলে তার প্রান্তিক উপযোগ আস্তে আস্তে কমতে থাকে। প্রান্তিক উপযোগ কমে যাওয়ার প্রবণতাকে বলা হয় ক্রমহ্রাসমান প্রান্তিক উপযোগ বিধি। নিম্নে চিত্রের মাধ্যমে বিষয়টি ব্যাখ্যা করা হলো। তারপরে আমরা চিত্রের সাহায্যে এই ক্রমহ্রাসমান প্রান্তিক উপযোগ বিধিটি এর আগের একটা কোয়েশ্চেনে আমরা যেভাবে শিখেছিলাম এইভাবেই আমরা আনসারটা করব। তারপরে দেখি আমি চট্টগ্রাম বোর্ড আরেকটা কোয়েশ্চেনে কি আসছে, সেটা হচ্ছে চাহিদা রেখা অঙ্কন। আমরা সবাই পারবো। তারপর প্রতি একক দ্রব্যের দাম 4 টাকা হলে ভারসাম্যের উপর কী প্রভাব পড়বে, এইটাও আমরা পারবো। আচ্ছা, একটু আমরা দেখি তো, সাউন্ডটা কমাও বাবা। এখানে আমরা দেখতে পাচ্ছি চট্টগ্রাম বোর্ড 2025-এর আরেকটি কোয়েশ্চেন। দ্রব্যের দাম দেয়া আছে, চাহিদার পরিমাণ দেয়া আছে, যোগানের পরিমাণ দেয়া আছে। এখানে বলা হয়েছে ঘ নাম্বারে উদ্দীপক হতে চাহিদা রেখা অঙ্কন করো। তো যেহেতু দাম দেয়া আছে, চাহিদার পরিমাণ দেয়া আছে, আমরা খুব সহজেই চাহিদা রেখা অঙ্কন করতে পারবো। এটা আমাদের কোনো অসুবিধা হবে না। আমরা দাম ধরবো লম্বককে, চাহিদার পরিমাণ ধরবো ভূমিয়ককে। আমরা 4 করে নিতে পারি, 4, 8, 12, 16, এখানে নিতে পারি 3 করে আমরা গ্যাপ নিতে পারি, সেটা হয়ে যাবে। তারপরে দেয়া আছে প্রতি একক দ্রব্যের দাম 4 টাকা হলে ভারসাম্যের উপর কী প্রভাব পড়বে। আচ্ছা, এই উদ্দীপকের এখানে একটা কথা আমার মিসিং হয়েছে, আমি কমানোর জন্য লিখি নাই যে উদ্দীপকের ভারসাম্যের উপর কী প্রভাব পড়বে। এই উদ্দীপক অনুযায়ী আমরা দেখতে পাচ্ছি যে জায়গায় চাহিদার যোগান সমান, অর্থাৎ এখানে 6 চাহিদার পরিমাণ 6 একক, যোগানের পরিমাণ 6 একক যখন ছিল, সেটাই হচ্ছে আমাদের ভারসাম্য পরিমাণ। আর 8 টাকা হচ্ছে আমাদের ভারসাম্য দাম, অর্থাৎ আমরা ভারসাম্য পরিমাণ পেয়ে গেলাম 6 একক, কারণ আমরা জানি 8 টাকা দামে চাহিদা ও যোগানের পরিমাণ সমান। অর্থাৎ একজন বিক্রেতাও সে এই 6 একক পরিমাণ দ্রব্য বিক্রয় করতে প্রস্তুত থাকে এবং ক্রেতাও 6 একক পরিমাণ দ্রব্য কিনতে প্রস্তুত থাকে। অর্থাৎ ভারসাম্য দাম 8 টাকা এবং ভারসাম্য পরিমাণ 6 একক। সেই ক্ষেত্রে যদি প্রতি একক দ্রব্যের দাম 4 টাকা হয়, তাহলে ভারসাম্যের উপর কি প্রভাব পড়বে? অবশ্যই দ্রব্যের দাম যদি 4 টাকা হয় তাহলে অবশ্যই ভারসাম্য বিঘ্নিত হবে, কারণ দাম আগে ছিল 8 টাকা, দাম কমে 4 টাকা হলে অবশ্যই চাহিদার পরিমাণ বাড়বে এবং যোগানের পরিমাণ কমে যাবে। এই জিনিসটাই আমরা চিত্রের সাহায্যে ব্যাখ্যা করতে পারবো। অর্থাৎ আমরা যদি দেওয়া আছে দিয়ে আমরা চাহিদা রেখাটা আগে অঙ্কন করে ফেলি শর্টকাটে। দেখো, এটা তোমরা পারবে যে এই যে 4, 4, 8, 12, 16 আর দাম আর চাহিদার পরিমাণটা হচ্ছে তোমার 3, 6, 9, 3, 6, 9, 3, 6, 9। আমরা 16 টাকা দামে চাহিদার পরিমাণ 3, দাম যখন 16 হয় চাহিদার পরিমাণ 3, এটাকে এ বিন্দু দিলাম। দাম 8 টাকা হলে চাহিদার পরিমাণ হচ্ছে 6, বি বিন্দু। দাম 4 টাকা হলে চাহিদার পরিমাণ হচ্ছে 9, সি বিন্দু। এই যে এ বি সি বিন্দু যোগ করে ডিডি রেখা হচ্ছে চাহিদা রেখা। এটা আমরা সবাই পারবো, এই চাহিদা রেখা অঙ্কনটা আমরা সবাই পারবো। এখন দেখো, আমরা যে ঘ নাম্বারটা যখন করব একটু টেকনিক ফলো করে করতে হবে। দেওয়া আছে দিয়ে আমরা উদ্দীপকটা উঠাবো, উঠানোর পরে আমরা বলবো যে আমরা এই উপরের সূচি অনুযায়ী দেখতে পাচ্ছি যে দাম যখন 8 টাকা তখন চাহিদা ও যোগানের পরিমাণ সমান, অর্থাৎ 6 একক, যা ভারসাম্য পরিমাণ হিসাবে নির্ধারিত হয় এবং ভারসাম্য দাম হচ্ছে 8 টাকা। অর্থাৎ 8 টাকার দামে চাহিদা যোগানের পরিমাণ সমান হয়, 8 টাকা হচ্ছে ভারসাম্য দাম এবং ভারসাম্য পরিমাণ হচ্ছে 6 একক। এখন প্রতি একক দ্রব্যের দাম কমে যদি 4 টাকা হয়, সেই ক্ষেত্রে চাহিদার পরিমাণ বেড়ে 9 একক হবে এবং যোগানের পরিমাণ কমে 3 একক হবে। কারণ আমরা জানি যে দাম কমলে যোগান কমে, কিন্তু দাম কমলে চাহিদার পরিমাণ বাড়ে। নিম্নে চিত্রের সাহায্যে বিষয়টি ব্যাখ্যা করা হলো। তো আমরা একই চিত্রে চাহিদা ও যোগান রেখাকে আমরা ধরবো। সেই ক্ষেত্রে লম্বকে হবে দাম আর ভূমিয়ককে হবে চাহিদা ও যোগানের পরিমাণ। এখন দেখো, দাম কত আছে?
4 8 16, তো আমরা 4 করে গ্যাপ নিলে 4 8 12 16। সরি, এর আগের যে কোয়েশ্চেনটা আমার একটু ভুল হয়েছে, আমি 12 মানটা ধরি নাই, এই জন্য চিত্রটা একটু অসঙ্গত হয়েছিল, কারণ আমরা 8-এর পরে মনে হয় মেবি আমি 16 ধরে ফেলেছিলাম। এটা তোমরা ঠিক করে নিবে। তারপর এখানে দেখো চাহিদার পরিমাণ হচ্ছে, চাহিদা ও যোগানের পরিমাণ দুইটারই সর্বোচ্চ মান 9, সেই ক্ষেত্রে আমি 3 করে গ্যাপ দিলে 3 6 9, 3 6 9। এখন দেখো একটা একটা করে রেখা আমি আঁকবো। আগে আমি চাহিদা রেখা অঙ্কন করব। আমি আবারও বলছি, আমার আগের চাহিদা রেখা একটু ভুল হয়েছে, আমি 12 মানটা ধরি নাই, ডিরেক্ট 16 ধরে নিয়েছি। তো সেই ক্ষেত্রে দেখো, দ্রব্যের দাম যখন 16 টাকা, চাহিদার পরিমাণ 3 একক। দ্রব্যের দাম যখন 16 টাকা ছিল তখন চাহিদার পরিমাণ 3 একক এ বিন্দু। দাম যখন 8 টাকা ছিল, চাহিদার পরিমাণ 6 একক, এটাকে ধরলাম ভি বিন্দু। দাম 4 টাকা হলে চাহিদার পরিমাণ 3 একক, সরি চাহিদার পরিমাণ 9 একক, এটাকে ধরলাম সি বিন্দু। সি, এখন দেখো এই এ বি সি যোগ করে আমরা পেলাম ডিডি চাহিদা রেখা। এই এবিসি যোগ করে আমরা পেলাম কি, ডিডি চাহিদা রেখা। এখন আমরা যোগান রেখাটা অঙ্কন করব। দ্রব্যের দাম 16 টাকা হলে যোগানের পরিমাণ 9, 16 হলে যোগানের পরিমাণ হচ্ছে 9, এটা সি বিন্দু অলরেডি আমাদের আছে। তারপর হচ্ছে দাম 8 টাকা হলে যোগানের পরিমাণ হচ্ছে 6, দাম 8 টাকা যদি হয় যোগানের পরিমাণ 16 টাকা হলে, একটু দাম যদি 16 হয় তাহলে চাহিদার পরিমাণ হচ্ছে 3, দাম 8 হলে চাহিদার পরিমাণ 6, দাম 4 হলে চাহিদার পরিমাণ হচ্ছে 9। এখন আমরা যোগান রেখাটা অঙ্কন করব। দাম 16 টাকা হলে যোগানের পরিমাণ 9, এটা এই যে 9, এটাকে দিলাম আমরা ডি বিন্দু। চুপ। দাম 8 টাকা হলে যোগানের পরিমাণ হচ্ছে 6, এই বি বিন্দু আমাদের আগেই অলরেডি আছে। আর দাম যদি 4 টাকা হয় সেই ক্ষেত্রে যোগানের পরিমাণ 3, এটাকে দিলাম ই বিন্দু। যে কোনো বিন্দু তোমরা দিতে পারো। এখন দেখো এই ই আবার বি আগে যেটা ছিল এটা যোগ করে আমরা এস এস যোগান রেখা পেয়ে গেলাম। তো আমরা চিত্রে দেখতে পাচ্ছি, দেখো তোমরা, যে বি বিন্দু হচ্ছে আমাদের, এটাকে আমি ই বিন্দু লিখতে পারতাম, তোমরা বিন্দুটা তোমাদের মন মতো দিয়ে দিবে। বি বিন্দুতে আমাদের চাহিদা রেখার যোগান রেখা পরস্পর ছেদ করায়, এটা হচ্ছে ভারসাম্য বিন্দু। সেই ভারসাম্য বিন্দু অনুযায়ী দাম হচ্ছে 8 টাকা এবং চাহিদা ও যোগানের পরিমাণ হচ্ছে 6 একক, অলরেডি আমরা যেটা সূচিতে পেয়ে গিয়েছি। এখন যদি দাম 4 টাকা হয় সেই ক্ষেত্রে আমার চাহিদার পরিমাণ কিন্তু বেড়ে যায় আর যোগানের পরিমাণটা কিন্তু কমে যায়। তো আমরা লিখব উপরের চিত্রে ভূমি অক্ষে চাহিদা ও যোগানের পরিমাণ এবং লম্ব অক্ষে দাম নির্দেশ করা হয়েছে। তো আমরা চিত্র থেকে আমরা দেখতে পাচ্ছি যে দ্রব্যের দাম 4 টাকা হলে চাহিদার পরিমাণ 9 একক এবং যোগানের পরিমাণ 3 একক হয়, অর্থাৎ 4 টাকা মূল্যে যোগানের তুলনায় চাহিদার পরিমাণ বেশি। এটাই হচ্ছে, আমরা এইভাবেই সেটা আলোচনা করে দেব। তো আজকে এই পর্যন্তই। আশা করছি তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।